টেস্ট করলাম। তো আমি ওনাকে ফোন করলাম দুপুরবেলা যে স্যার এরকম হয়েছিল 2.7 হয়ে গেল। বললো এবার তো ব্যবসার ওষুধ শুরু করে দিতে হবে। এবার উনি তো ব্যবসার ওষুধ দিচ্ছিল না, ব্যবসার ওষুধে তো কিডনি আবার ক্রিয়েটিনিন মানে কিডনি ড্যামেজ হয়ে যাবে, একেতেই ড্যামেজ হয়ে গেছিল, আরো খারাপ পর্যায়ে চলে যাবে। এবার ব্যবসার ওষুধ না দিলেও রক্ত কমে যাচ্ছে, মানে শাকের করার অবস্থাটা কেন বলেছিল আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো। তো উনি বললো ব্যবসার ওষুধ এবার শুরু করতেই হবে, তার আগে ওকে রক্ত দিতে হবে, আর আজকে থেকে তুমি ব্যবসার ওষুধ শুরু করে দাও, আমি তোমাকে বলে দিচ্ছি। পরের দিন সকালে ফোন করলাম, আর উনি না আমাকে আপডেট নিত যে কেমন আছে না আছে হোয়াটসঅ্যাপে। উনি বললো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাও তুমি, আমি বললাম স্যার আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, বললো না না আমি তোমাকে নাম্বারটা দিচ্ছি, তুমি ওষুধগুলো ইয়ে করো। এবার শঙ্খই ওষুধ কোথাও পাচ্ছে না, বললো তুমি কলকাতা থেকে খোঁজ নাও ওষুধগুলো। তারপরে লাকিলি পেয়ে গেলাম। স্যার বললো হ্যাঁ এটাই নাও। আর উনি না কোনো কম্প্রোমাইজ করতো না, উনি এমন ওষুধ দিত না, মানে ওই ওষুধটা হচ্ছে তোমার কোনো কি বলবো ইয়ে মানে অল্টারনেটিভ কোনো হবে না, ওটা মানেই ওটাই, ঠিক আছে, মানে কতটা উনি ভালো মানে ওষুধগুলো ভালো নিশ্চয়ই, তাই জন্য উনি বলতেন। আর এরকমও না যে হচ্ছিল অনেক দাম বেশি ওই ওষুধই নিতে হবে বা ওনার কোনো লাভ আছে সেই ওষুধে, এরকম কিছু না। তো বলবোই। তো উনি বললো, তো বললো রক্ত ডোনার খোঁজো, রক্ত দিতে হবে ওকে। এবার আমি বললাম স্যার কোনো কি প্রথম যে রক্তটা দেবো কোনো কি আমাদের যেমন রক্ত দিতে ব্লাড গ্রুপ লাগে, বললো প্রথম ট্রান্সফিউশনে কোনো এরকম লাগে না, সেকেন্ড ট্রান্সফিউশনে তোমার ইউ হ্যাভ টু ম্যাচ দ্য গ্রুপ, ঠিক আছে, ল্যাবরেটর হলেই ভালো হয়। এবার আমি খুঁজলাম, অনেকে ফেসবুক থেকে এই যে আমি পোস্ট করেছিলাম কলকাতা স্ট্রিট ডগ বলে একটা গ্রুপ আছে, আরডিভেস বলে একটা গ্রুপ আছে, অনেক 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 পোস্ট করেছি। অনেকে আমার নাম্বার দিয়ে অনেকে বলেছে যে আমি তোমার হয়ে পোস্ট, আমি তো পোস্ট করেইছি, অনেকে আবার আমার হয়ে মানে ভাবে শঙ্খ আমার পোস্টটা নিয়ে আবার পোস্ট করে আমার নাম্বার দিয়ে দিল যে নাকে ফোন করুন, অজস্র রিশেয়ার করেছে, অনেক অজস্র ফোন এসছে, অজস্র। লাকিলি আমি একজনকে পেয়েছিলাম, উনি সল্টলেকের বাড়ি, ওই দিদিটার কুকুরের রক্ত কম। দিদিটা বলে আমি তো দিতে পারবো না, আমার পরে মাথায় এলো, কিন্তু আমি তোমাকে জোগাড় করে দিচ্ছি। জোগাড় করলে একটা আন্টিকে জোগাড় করলে, আন্টিটার 2টো ল্যাবরেটর আছে, আন্টিটা বললো কোনো অসুবিধা নেই আমি দেবো, কিন্তু তুমি বুধবার দিন করে, আমার একটু কোর্টের প্রবলেম আছে। হ্যাঁ তো বুধবার দিনই হবে। বললো যদি প্রবলেম যদি তোমাদের আগে হয় তো আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেবো, কিন্তু আমি গেলে কি বলতো ওরা ভালো থাকবে ওই 2টো বাচ্চা। বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই। তারপরে স্যারকে ফোন করলাম, স্যারকে বললাম স্যার ডোনার পেয়ে গেছি। স্যার বলছে যে ঠিক আছে তাহলে একটা কাজ করো, ওই আমাদের হসপিটালে হবে না, বিকজ যে ব্লাড ট্রান্সফিউশনটা করায় তার সে লিভে আছে, আমি তোমাকে ওনার নাম্বার দিচ্ছি, তুমি একটা কাজ করো ওনার চেম্বারে গিয়ে করা, মানে ওনার একটা এগুলো একটা হেলথ ক্লিনিক আছে বুঝেছো, মানে ব্লাড দেওয়া ডায়ালিসিস করানো। উনি একটা প্রফেসর, উনি বেলগাছিয়া ভেটেরিনারি হসপিটালে মেডিকেল কলেজের প্রফেসর, উনি কিন্তু কোনো ডক্টর না, তো উনি ওগুলো করায়। এবার ওনার নাম্বার দিল, ওনার সাথে কথা বলিয়ে দিল আমাকে, উনি নিজে ফোন করেছিল। আমি যখন ওনাকে ফোন করলাম, কবে যেন হয়েছিল এটা 6 বা 7 তারিখ, না 5-6 তারিখ এই আগস্ট মাসে, উনি ফোন করলো, বলে হ্যাঁ জানা আমাকে ফোন করেছে, বলো ইয়ে ঠিক আছে তুমি কালকে চলে আসো। আমরা কলকাতা গেলাম। ওকে, তো আমরা যেদিনকে যাই, যেদিনকে ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারটা থাকে, সেদিনকে ডোনারও এসেছিলো, আমরা ডোনারটাকে নিয়ে সল্টলেক থেকে নিতে গেছিলাম। অ্যান্ড বাট সেদিনকে হঠাৎ করে আমাদের মাথায় এলো যে ডোনার যেই 2টো ল্যাবরেটর এসেছিলো, তো তাদের ব্যবসায় যদি থেকে থাকে, বিকজ এই ব্যবসায় রোগটা না কি বলতো মানে করোনার মতো, মানে ইট স্টেজ, মানে এটা ওষুধ খেলে ওষুধ খাইয়ে যেতে হবে, ওয়ান্স ইউ স্টপ গিভিং মেডিসিনস টু ইউর পেট দেন এগেইন এটা আসবে। কিন্তু তোমার মাথায় এলো বিকজ জেনুর ব্যবসায় আছে তাই জন্যই রক্ত কমছে, তো যদি আবার হঠাৎ করে আর ক্রিটিক্যাল কন্ডিশনে বা যদি ওদের ইনকেস যদি ব্যবসায় হয়ে থাকে, আর ব্যবসায়টা খুব ছেয়ে গেছে, তো যদি হয়ে থাকে তো ওরকম রক্ত দিলেই তো হিতের বিপরীত হবে, তাই জন্য ব্লাড ব্যাংক ফ্যাঙ্ক সব কিছু ছেঁড়া হয়ে গেছিলো। তো সেদিনকে আমরা ভাবলাম যে জিজ্ঞাসা করলাম, তখন উনি বললো যে মানে যার ওই সেন্টারে গেছিলাম চেম্বারে, উনি বললো আপনারা তাহলে হাতে করা ফড়া আমার কি জানো হাত করা করিয়ে দেবেন, দরকার নেই আমি ব্লাড দেবই না, আপনাদের মনে যখন এটা এসছে তাহলে এখান থেকে আপনারা ইয়ে করে নিন, ওই যে কি বলে ওটাকে টেস্ট করিয়ে নিন, আজকে বিকেলের মধ্যে রিপোর্টটা আসবে, এবার দুজনের মধ্যে যার নেগেটিভ থাকবে কালকে তাহলে ব্লাড ইয়ে করা যাবে। আমি বললাম ঠিক আছে তাহলে সেটাই হোক। এবার ব্লাড ব্যাংক ফ্যাঙ্ক যেহেতু ছিঁড়ে দেওয়া হয়েছে, মানে হ্যাঁ ছেঁড়া হয়েছিল সব কিছু প্রিপেয়ার হওয়ার জন্য, তো উনি চার্জেস সবই নিয়েছিল, সেটা নিয়ে কোনো ব্যাপার না, মানে বললাম পুরো প্যাকেজটা যে 4K মতো ছিল না, 4K চার্জেস ছিল, উনি পুরোটাই নিয়েছিল। অ্যান্ড তারপরে ওই আন্টিটা চলে গেল, আন্টিটার মেয়ে ছিল, তার সাথে 2টো বাচ্চা এসেছিলো ল্যাবরেটর।
তো এত ভালো, আমরা বললাম যে কালকে ওনাদের একটা কাজও ছিল পরের দিনকে, বললো ঠিক আছে এই বাচ্চাগুলোর জন্য কোনো কাজ ফাজ আগে বড় না, আমি ওর জন্য আবার কালকে আসবো। বললাম ঠিক আছে। বললো রিপোর্টটা আসলে কিন্তু আমি তোমাকে ফোন করবো। রিপোর্টটা আসে, উনি বিকেলবেলা আমাকে ফোন করে। আর ইন দ্য মিন টাইম আমরা থেকে গেছিলাম কলকাতাতেই। সো আমাদেরকে ফোন করে বলে রিপোর্ট তো দুজনের নেগেটিভ এসছে, আমি একজনকে তাহলে নিয়ে বলছি হ্যাঁ আন্টি। তো পরের দিনকে বৃহস্পতিবার দিনকে ওকে দেওয়ানো করা হলো, মানে ব্লাডটা দেওয়ানো করা হলো। আজকে বৃহস্পতিবার, ঠিক আজ থেকে আগের বৃহস্পতিবার, তার আগের বৃহস্পতিবার, এখন আমরা কলকাতাতে আছি। ব্লাড দেওয়ানো করানো হলো। অ্যান্ড তারপরে না ও ছটপটে না, বাট গাড়িতে ওঠার পর যেমন হয় না আমি একটু কি হতো, মানে কিছু একটু যদি ভালো দেখি না, আমি মানে সান্ত্বনা দিতে শুরু করি যে ঠিক আছে হয়তো ভালো আছে, যেমন টেনশনও করি তেমন আবার ইয়েও করি। সো ভাবলাম গাড়িতে উঠলো, ঠিক ছিল। সেদিনকে রাতেও আমরা কলকাতাতে ছিলাম, বৃহস্পতিবার দিন, পরের দিনকেও শুক্রবার দিনও ছিলাম। শনিবার দিন আমাদের কথা ছিল, মানে বুধবার থেকে আমরা শনিবার অবধি ছিলাম। সো স্যার বলেছিলেন, প্লাস যিনি ডক্টর ছিল পিএস জানা স্যার, উনি বলেছিল, প্লাস যার চেম্বারে এটা হয়েছিল তারাও বলেছিল, মানে সেই ডক্টরটাও বলেছিল স্যারটা, যে ওকে নিয়ে এখন ট্রাভেল করো না, তোমাদের বাড়ি তো অনেক দূরে কল্যাণীর বাড়ি, তো তোমরা ওকে নিয়ে ট্রাভেল করো না এখানে থেকে গেলে, কারণ কি ব্লাড নেওয়ারও তো একটা ওই স্ট্রেস তো থাকে। তো এটা লেট নাইট হয়ে গেছিল, প্রায় 9:30 10টা, 10:30 বেজে গেছিল আমাদের বেরোতে। তো আমরা সেদিনকেও স্টে করে গেলাম। তারপরে শনিবার দিনকে স্যার ইয়েতে বসেন, ওই বেলগাছিয়াতে। তো আমরা ভাবলাম যে একদিনকে ওয়েট করে শনিবার দিনকে দেখি একেবারে আমরা বাড়ি আসবো। সো বৃহস্পতিবার দিন রাতে হলো, শুক্রবার দিন পুরো দিনটা আমরা ওখানে কলকাতাতে থাকলাম। শনিবার দিনও যেটা হলো সেটা হচ্ছে সকালবেলা আমরা বেরোনোর পর আমরা ডক্টর দেখাতে গেলাম। দেখানোর পর আমরা ওয়াজ দ্য লাস্ট পেশেন্ট। আর আমাদের না ওখান থেকে, মানে আমরা নিউ টাউনে ছিলাম, এবার নিউ টাউন থেকে কি বলে ওটাকে বেলগাছিয়া যেতে প্রায় কত 1 ঘন্টা মতো লাগে, 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। আর জ্যাম ছিল, আমরা পুরো অফিস টাইমে বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, তো জ্যাম ছিল। এবার স্যার বলেছিল আমি 2টো অবধি পেশেন্ট দেখি, 2টো অবধি থাকবো চেম্বারে। আমি তো সবসময় হোয়াটসঅ্যাপে স্যারকে জিজ্ঞাসা করছিলাম যে স্যার কখন আসবো। স্যার যেদিনকে ব্লাড ট্রান্সফিউশন ওর ফাইনালি হয় সেদিনকেও স্যার জিজ্ঞাসা করলো যে কেমন আছে ও, এই ওই মানে উনি এরকম জিজ্ঞাসা করতো, আপডেট নিত, সেরকমটা হয়েছিল। তো আমরা লাস্ট পেশেন্ট ছিলাম। এবার গেট থেকে, মানে একদম মেইন গেট থেকে দারোয়ানরা ঢুকতে দিচ্ছিল না আমাদের। এবার আমি বললাম স্যারকে আমরা ফোন করে এসেছি, বলছি স্যার আর পেশেন্ট দেখবে না, স্যারের তারা আছে, স্যার আজকে বেরিয়ে যাবে। ওখানে দাঁড়িয়ে স্যারকে আমি ফোন করলাম যে স্যার এরকম এরকম বলছে। তারপর স্যার কথা বললো ওদের ঢুকতে দাও। তারপরে ভেতরে গেলাম, আমাদের একটা বিল হয়, আমি বলে দিচ্ছি মানে ওই হসপিটালেতে কি কি নিয়ম হয় কি না হয় পরে আসছি। তো বিল হয়, বিলটা কিছু টোকেন মানি দিয়ে করতে হয় 50 টাকা দিয়ে। তো ওটাও দিচ্ছিল না, বললো যে আর দেখবে না স্যার, লাস্ট পেশেন্ট দেখছে। এবার ভেতরে গিয়ে স্যারকে বললাম যে স্যার এই ব্যাপার। উনি ওনাকে বললো যে চুপচাপ ওদেরকে বিলটা করাও, বেশি কথা না বলে। এবার তাই করালো। আর আমি গিয়ে দেখলাম যে ভেতরে প্রায় 20, ওখানে তো উনি মেন বসে থাকে, আর ওনার সাইডে কি বলতো যারা প্র্যাকটিস করছে, যারা উড বি ডক্টর, তারাও প্র্যাকটিস করে। ওটা তো একটা মেডিকেল কলেজ প্লাস হসপিটাল সরকারি। এই মোহনপুরেরটাও সেম, অ্যাজ কি বলে ইয়েটাও সেম, কি বলে বেলগাছিয়াটাও। তো এবার আমি ভেতরে গিয়ে দেখলাম ওনার প্রায় 5-6টা পেশেন্ট ছিল। উনি তা সত্ত্বেও ফোনটা ধরেছিল আমার, আমি যখন গেট থেকে ফোন করলাম। উনি কতটা মানে কি বলবো সিরিয়াসলি। এবার তারপর বিল করালো, তারপর উনি ওকে দেখলো। আর কি বলতো একটা নির্দিষ্ট স্ট্রেচারে ডক্টর দেখে, কিন্তু যেহেতু হাঁটতে অসুবিধা, মানে হাঁটছিল কিন্তু ও যেহেতু ব্লাডে মানে রক্তটা কম ছিল শরীরে, তো ওকে না সব কিছুতেই 5-6 দিন ধরে আমরা যেখানেই গেছি সবসময় কোলে করেই ওকে নিয়ে হয়েছে। তো ও একটা অন্য স্ট্রেচারে, জাস্ট আর একটা স্ট্রেচারে কি বলতো একটা বাচ্চা ছিল বলে দেখছিল স্যার, তাই জন্য অন্য একটা স্ট্রেচারে বসিয়ে রাখা হয়েছিল। এবার ও নামিয়ে গেল। এবার ও না ওই ট্রেচারটাকে, মানে ট্রেচারটাতে নিয়ে যেতে চাইছিল যে ওখানে গিয়ে রাখবো। স্যার বললো কোনো দরকার নেই, ওখানেই রাখো। আর ওখানে মেডিসিন অনেক কিছু ছিল, উনি নিজে হাত দিয়ে সরিয়ে জেনুকে দেখলো। আর সব থেকে বড় কথা দেখবা, একটা ডক্টর না যদি পেশেন্টটাকে ছোঁয় বা পেশেন্টটাকে বোঝে, স্পেশালি এইসব বাচ্চাদের জন্য, তাহলে ওদের না একটা কানেকশন হয়। আগে যে ডক্টরটা ছিল ও না ওকে ছুতো না পর্যন্ত, তাই না দেখে, তাই না ছুঁয়ে উনি বলে দিত সে ঠিক আছে। এবার উনি আমাকে বললো দেখো তো কানটা কি মানে ইয়ে। এবার আগের দিন না যিনি খাট থেকে পড়ে গেছিল, আমরা যে ছিলাম কলকাতাতে, ওখানে খাট থেকে পড়ে গেছিল। ও এতটা বাধ্য, ও টয়লেট করলে কি বলতো মানে কি বলে
খাটে ফাটে থাকলেও যতই ও শরীর খারাপ, ও কিন্তু টয়লেট সকালবেলা করে। ও কি করেছে, টয়লেট ভেবেছে খাট থেকে নামা আমাদের সাথে খাটেই শুতো। এবার ওই বাড়ির কথা বলছি। এবার তো খাট থেকে যেই নামতে গেছে ফট করে পড়ে গেছে, তখন ভোরবেলা আমরা দুজনেই উঠে গেছি। এবার আমি টেনশন করবো বলে আমি শঙ্খ বলছি কি হয়েছে, শঙ্খ বলছে কিছু হয়নি। আমি তো মনে তো খুঁতখুত আছে, এবার আমি ওকে জিজ্ঞাসাও করতে পারছি না, বিকজ ও জানে একেতেই যে আমি একটু ওভার থিঙ্কিং করি। তো পরে জানতে পারলাম, তো তাই জন্য আমি ডক্টরকে বললাম স্যার ও পড়েও গেছে। স্যার বলো ওটা কোনো ব্যাপার না। তারপর উনি আমাকে একটাই কথা বলে, দেখো কানগুলো হলুদ লাগছে না। এবার আর প্রত্যেকটা দিন কিন্তু আমাদের সাথে নির্মলদাও ছিল। নির্মলদা যেদিনকে আমরা ওই ব্লাড ট্রান্সফিউশনের জন্য গেছিলাম এখান থেকে, সেদিনকে গেছিলো। তারপর তো আমরা সাডেনলি থেকে গেলাম, সেদিনকে হলো না, পরের দিন হলো, পরের দিন রাত হয়ে গেল, দেন আমরা আরও 2 days ওখানে স্টে করে গেলাম। তো উনি কিন্তু থেকেছিল আমাদের সাথে, বিকজ স্যালাইন ফ্যালাইন দিয়েরও ব্যাপার ছিল। আর দেখো অনেক মানুষ কি বলতো টাকার বিনিময় বা কিছুর বিনিময়ে থাকে না, একটু মনুষ্যত্ব তো লাগে। তো যেরকমটা বলছিলাম এই জার্নিতে সবাইকে আমরা খুব ভগবানের মতো পেয়েছি, মানে পুরো ভগবানই পাঠিয়েছে ওদেরকে ওই টাইমে। তো নির্মলদাও কিন্তু আমাদের সাথে থেকে গেছিলো। তো নির্মলদা বললো যে কি যেন হলুদ হয়েছে, তার মানে ভালো রক্ত হচ্ছে। ঠিক আছে, উনি কিন্তু হলুদ হওয়ার কথা কিছু বললো না, মানে আমাকে জিজ্ঞাসা হলুদ হলুদ কি লাগছে, আমি বলছি না স্যার নোংরা হয়েছে, সেটা মাটি মাটি লাগছে, হলুদ তো লাগছে না। যে বাড়িতে এলাম আমরা 5টার সময় বাড়ি এলাম সেদিনকে, শনিবারের কথা বলছি, 10ই আগস্টের কথা। অ্যান্ড কি বলবো, তো ছিল এবার গাড়িতে, মানে যখন আমরা বাড়ির 15 থেকে 20 মিনিট দূরে আছি এই বাড়ির, ও না মানে এই ভিডিওটা আমি দেবো না, এই ভিডিওটা আমার কাছে আছে। মানে যেমন মানুষের তোমরা যদি দেখে থাকো বা কোনো বাচ্চা এইরকম কুকুর ফুকুরেরও দেখে থাকো তাহলে বুঝতে পারবে, মানে ঘর 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 আওয়াজ হচ্ছে, মনে হবে না কফ গলা জমে আছে। এবার ওর সাইডটা ও বলবে ও কি বুঝেছিল না বুঝেছিল, আমি আমার সাইডটা বলি। এবার আমি দেখছি এরকম, এবার ওর তো এদিক থেকে এদিক হলেই আমি না পাগল হয়ে যেতাম। এবার আমি বলছি শঙ্খ কিছু, আর ও না আমাদের 3 জন তো পেছনের সিটে বসেছিলাম, আর দাদার সামনে মানে ড্রাইভার দাদার পাশে বসেছিল। তো ও 3 জনের কোলেও বসেছিল, আমার কোলে মাথা আর ওদের ইয়েতে পা দুটো। এবার ওরকম করছে, শঙ্খ বলছে না, আমি বলছি জল দাও, বলছে জল পিপাসা পাচ্ছে। ও বলছে না ওর মুখে কি যেন নাকে লোম ঢুকে গেছে। আমি বললাম ঠিক আছে। এবার বেশি বললেও ও আবার ইয়ে করে। এরকম হওয়ার পর ও এলো, আসার পর ওকে কোলে করে আবার রীতিমতো তোলা হলো। আর ওর কি বলতো ওই সোফা কাম বেডটাতে না শুয়ে শুয়ে হ্যাবিট, তো মানে খাটে সোফা কাম, স্পেশালি ও সোফা কাম বেডটা ওর। এবার ওকে না নিচে শঙ্খ বলতো নিচে মানে নিচে ঘুমাক বা থাকো না, আমি না নিচে থাকলে আমি বলতাম উপরে যা মানে খাটে ওই সোফা কাম বেডটাতে। ওর শঙ্খ বলতো থাক না, ওর যখন ইচ্ছা হবে উঠবে। কিন্তু আমি জানতাম যে ও না ঘুমাবে না, ওর নিচে থাকবে, কিন্তু ওর ঘুমটা আসবে ওই সোফা কাম বেডেই, ওর ঘুম আসবে। ওটা ওর মানে সবচেয়ে রিল্যাক্স জায়গা হয়েছিল লাস্ট মানে কি বলবো, জবে থেকে সোফা কাম বেডে থাকতো। এবার আসার পর এবার এরকম হয়ে যাচ্ছে। এবার আমরা 3 জন এবার বিকেল বেলা স্যালাইন চলতো, সকালবেলা স্যালাইন চলতো। এবার নির্মলদাকে বললাম যে 1 ঘন্টা থেকে যাও, স্যালাইন দিয়ে একেবারে তুমি বাড়ি চলে যাও। আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর নির্মলদার বাড়ি, মানে তাও 40-45 মিনিট তো হবেই। এবার আমরা 3 জনে একটু রেস্ট নিলাম। এবার না আমি ঘুম পাচ্ছে, আমি তো সেই সকালে উঠে ট্রাভেল করেছি সবাই জেনি মাটিতে। এবার আমার না কিছুতেই ঘুম আসছে না, মানে শুধু ঘর 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 আওয়াজটা হচ্ছে, আমি তো টেনশনও হচ্ছে। এবার সবসময় তো স্যারকে ফোন করা যায় না, আজকেই দেখে এলাম, আজকেই যদি ফোন করি, তখন অবধি হয়নি। তো তখন অবধি হলো তো আমি স্যারকে বলে দিতাম ওই হসপিটালে আমরা। যাই হোক এরকম হলো, হওয়ার পর স্যালাইন দিল। আর সেই দিনকে স্যালাইনও শুয়ে শুয়ে দিত, স্যালাইন দিলে না ওকে যদি কেউ নাও ধরতো তাও ছটাফুটি করতো না, এতটাও ভালো ছিল। নির্মলদা আমাদেরকে বলতো যে তোরা ধরিস না, ও এমনি দিয়ে দেবে, তাও ধরতাম। সেদিনকে ঠিক এইভাবে বসে ও নর্মালি মানে শুয়ে না বসে স্যালাইনটা দিল, নির্মলদার দিকে হা করে তাকিয়েছিল। আমি তখনও কিছু বুঝিনি। তার থেকে বড় কথা নির্মলদা বলছে আমার দিকে দেখ তাকিয়ে আসে। আমি বলছি তোমাকে দেখছে না সব জায়গায়? নির্মলদা বলছে যে আমাকে সব জায়গায় দেখছে, কলকাতাতেও আমাকে দেখলো, এখানেও আমাকে দেখছে। আমি বলছি হ্যাঁ ও তোমাকে আশীর্বাদ দিচ্ছে, তুমি এত ওকে করছো। বলছে সত্যি ওটা নির্মল দিকে যে কিভাবে যে তাকিয়েছিল মানে তোমরা বললে বিশ্বাস করবে না। তারপরে হলো শঙ্খ বেরিয়ে গেল স্যালাইন ফ্যালাইন দিয়ে, আমি ওর সাথে পাশে বসলাম মাটিতে, দুজনে সোফা কাম বেডটার নিচে আমি আর জেনি বসে আছি। ও ওরকম করছে। আর কি বলতো ওর না সেই দিনকে মুখ দিয়ে লালা পড়েই যাচ্ছে, আর এখানটা ভিজে 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 কালো হয়ে যাচ্ছে। আমি শুধু মোছাচ্ছি নিজের জামা দিয়ে, তারপরে বিছানার চাদর দিয়ে, যা পারছি দিয়ে মুছিয়ে যাচ্ছি।
এবার আর না মাঝে মাঝে মানে ও না ঘুমাতে চাইছে, আমি আমার নখগুলো এখন তো কেটে দিয়েছি, অনেক বড় বড় ছিল, এরকম 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 করতাম, ও ওইটাতে ঘুমাতো। এবার ও করেই যাচ্ছে ও ঘুমাতে চাইছে, আমি বলছি ঘুমাও ঘুমাও। এবার আমি বললাম বিস্কিট খাবি, তোর কি খিদে পেয়েছে? ও সেদিনকে ডক্টরের কাছে গেছে, আমি বলছি স্যার ও কিন্তু কিছুই খাচ্ছে না, প্রায় 5-6 দিন ধরে, যেদিনকে মারা গেছে তার আগে 5-6 দিন ধরে পুরো খাওয়া স্টপ করে দিয়েছিল, জলটা খেত তাই না। তাও আমি আগের দিনকে মানে শুক্রবার দিন রাত্রে ওই বাড়িতে আমি দিয়েছিলাম, ওটাকে কি বলে, বিরিয়ানি আমরা খেয়েছিলাম। তো একটু বিরিয়ানি চাল দেখে দেখলাম ও না মানে ওই খাবার দেখলে যেমন ইনস্টিংক্টগুলো করে ওরকম করছে। আচ্ছা তার মানে ওর নিশ্চয়ই চিকেন ফিকেন খাবারই ইচ্ছা হচ্ছে, বা এইসব খাওয়া তো একদম বন্ধ হয়ে যাচ্ছে না, খেতে চাইছে। তবে একটু লেস দিলাম, লেস খেলো। পরের দিনকে আমি স্যারকে গিয়ে বললাম স্যার ও না এগুলো খেতে চাইছে। স্যার বলছে বিরিয়ানি তো অসুস্থ, ও বিরিয়ানি দেওয়া যাবে না, তোমরা একটুখানি চিকেনের ব্রেস্ট দিয়ে ভাত মাখিয়ে দাও, ওই কন্ধে খেয়ে নেবে। শঙ্খ বিকেলবেলা স্যালাইন হয়ে যাওয়ার পর চিকেন আনলো, আমি চিকেন ধুলাম, চিকেন ধুয়ে টুয়ে রেখে রাত্রেবেলা ওর জন্য চিকেন বয়েল করে এইটুকু পিস রান্না হবে ভাতের জন্য দেবো। তারপর ওর পাশে বসে ওইগুলো আমি করছিলাম। আমি বললাম হয়তো খিদে পেয়েছে, যে পেটের যেমন হয় না আমরা অনেকদিন না খেলে পেটে পিত্তি পড়ে গেলে একটা দেখবা পেটটা ঢুকে যায়। আর কিছুদিন ধরে আমি শঙ্করকে শুধু বলতাম, ও না শ্বাস নিতে কিরকম বলতো, পেটটা একদম ঢুকে যেত আবার বেরোতো, মানে একটা এরকম এরকম একটা রিদিমে হয়তো ও না প্রচন্ড জোরে আমার বুকটা ফেটে যেত বিশ্বাস করে যখন দেখতাম। আর ও আনকমফোর্টেবল থাকতো না, আমারও মানে কিছুতে শান্তি হতো না। তো তারপরে সবকিছু হয়ে যাওয়ার পর রাত্রেবেলা বসে আছে দেখছি ওই ব্যাপারটা না আরো বাড়তে এবার দেখছি ও না যে হাঁটতে পারছিল, বাট হাঁটার মধ্যে একটা না ওর ক্লামজিনেস ছিল। ও দেখছি যেখানে যেখানে শুতো এই কোনাটাতে, এইখানটাতে কিছুদিন ওই যে আমরা ঘুরতে থেকে এসেছিলাম, যে সে যে ট্রলি আছে ট্রলিটা সরানো হয়নি, তাই বাচ্চাটা এখানে শুতে পারিনি। এইখানে ওর ওই ঘরের আমাদের চার্জের প্লাগের ওই কোনাটাতে, আর হচ্ছে সোফা কাম বেড, সব জায়গায় ও না তিরিং বিরিং করে, মানে যেরকম নর্মাল থাকলে, নর্মালেরও ভালো যদি কিছু হয়ে থাকে, নর্মাল স্টেটেরও ভালো যদি কিছু হয়ে থাকে, ওরকম করে গিয়ে ও প্রত্যেকটা জায়গায় শুলো। প্রথমে ওই দরজার মানে আমাদের ওই ঘরের দরজার কোনায়ও শুতো, বুঝেছো, একদম দরজাটা খুললেই দরজার পেছনে, ওখানে শুলো। তারপরে খাটে শুলো। আমি খাটে শোয়ার সময় একটা ভিডিও করলাম, ওকে খাটে যখন উঠলো মানে সোফা কাম বেডটাতে, তখন আমি ভিডিও করে, মানে আমি বোঝাতে তো পারবো না ডক্টরি টার্মসে, তো আমি ভিডিও করে স্যারকে ভিডিওটা পাঠালাম। তো উনি তারপর কি করলো, কিছুক্ষণ পরে আমি যখন গেলাম দেখলাম এই খাট থেকে নামলো, নেমে এইখানে এলো। আমি বলছি বাবা, বাবা এই ঘরে ছিলাম, বাবাকে বলছি বাবা দেখো ঠিক হয়ে গেছে। বাবা বলছে তুমি লাইট জ্বালিও না, ছোট লাইট জ্বালিও, ওকে ঘুমাতে দাও। ও ঠিক এই কোনাটাতে ঘুমালো, কিন্তু ঘুমাতে বাচ্চাটা পারছে না, ওরকম হয়ে যাচ্ছে। আমি শঙ্করকে বারবার ফোন করছি, তুমি বাড়ি আসো, কেমন একটু করছে বুঝতে পারছি না, বোধহয় গলায় কাশি ফাশি এসছে। বা আমি কি ভাবছিলাম বলতো, কিছুদিন আগে ও ডক্টরে যখন দেখিয়েছি, ডক্টর দেখাতে গেছি, একটুখানি বৃষ্টিতে ভিজেছিল, বিকজ ওই চেম্বারটা লক ছিল, ওদের আসতে একটু লেট হচ্ছিল। এবার শঙ্খ গাড়ি নিয়ে গেছিল হচ্ছে ওই ডোনারগুলোকে আনতে, ডোনারটাকে। এবার তখন একটু বৃষ্টিতে ভিজেছিল, বাট বিলিভ করে আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম ওর সাথে, আমি বৃষ্টিতে ভিজছিলাম, ওকে ছাতা নিয়ে কিন্তু আমি দাঁড় করে রেখেছিলাম। একটুও যদি বৃষ্টিতে ভিজে থাকে আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওই যে পেপার দিয়ে না আমি পুরো ওর গা মুছিয়েছিলাম ওই চেম্বারে। তাও ভাবলাম যে হয়তো হতে পারে বৃষ্টির জলে, এখন তো শরীরে ইমিউনিটি পাওয়ার কম। এবার 9টার সময় ভিডিওটা পাঠালাম, উনি বোধহয় খাচ্ছিল, উনি সিন করে রেখে দিল। তারপরে না উনি আমাকে মেসেজ করলো যে ওর কি জানি ইউরিনটা কেমন হচ্ছে, তারপরে ব্যাবেশের ওষুধটা ঠিক কতদিন আগে থেকে শুরু হয়েছে, এইসব লিখছি। তারপর আমি না ওনাকে ভয়েস করলাম, যে সবসময় তো ফোন করে জানে, তখন নিয়ে নেবো 9:30 কি 9:45 হয়ে গেছে। আমি যে স্যার ও না ঘুমাতে চাইছে কিন্তু নর্মাল আছে, আমি বলছি ওর নর্মাল আছে, এদিক ওদিক যাচ্ছে। আমি ওকে বিস্কুটও দিলাম, বিস্কুটও খেলো না, যাই হোক। তারপরে এবার ও এলো, ও 10টার সময় এলো। এবার সেদিনকে একটা ইঞ্জেকশন ছিল, প্রত্যেক সপ্তাহে একটা করে রক্তের ইঞ্জেকশন হতো, ক্রেপস 40 বলে, ওইটা না সেদিনের ডেট ছিল, সেই দিনকে দেবার। এবার নির্মলদার খুব টায়ার্ড ছিল, নির্মলদা চলে গেছে, নির্মলদা বললো ওকে দিয়ে দিতে। এবার আর একটা ছিল কি জানো কিসের ওষুধ, আরেকটা কিছু একটা ছিল, আরে ঠিক আছে আরে মনে নেই। এবার ছিল তো, এবার ও না দিল না, ও বললো আমি দেবো না ওই ইঞ্জেকশনটা। এবার তখন জেনুর ওরকম, এবার ওর সাথে আমার জেনে কিনে প্রচন্ড ঝগড়াঝাটি হতো। ও ভাবো ওষুধ কি বলতো, ওই ওষুধ খাতো, আমি মুখে ঢুকিয়ে ওষুধ খাতে পারতাম না, যদি ওটা শিখিয়ে দিত আমি ওটাও করে দিতাম। কিন্তু কি বলতো, ও ভাবো একটু ভাবো আমি কিরকম বলতো, যদি বলে 8 ঘন্টা পর পর না, আমি ঠিক 8 ঘন্টা পরপরই ওকে ওষুধ খাওয়াতে চাইতাম, মানে তখনই, মানে 1 মিনিট লেট হলে আমি ওর ওপর চিৎকার করতাম যে কেন এই করছো এই হচ্ছে এরকম। তো আমি সেদিনকার ওর সাথে ঝগড়া করিনি, আর মানে ইচ্ছা ছিল না, আমি ওরকম করছে। তবে 10টার সময় এলো, আসার পর 10টার সময় এসেছিলে, হ্যাঁ
এসে জেনিকে এখানে বসেছিলাম, জেনিকে দেখালাম, দেখো জেনি ঠিক কিন্তু না এরকম করছেন, শঙ্ককে দেখালাম। ও তো আগে গাড়িতে দেখেছাও, তাও আবার দেখালাম বিকজ ততক্ষণে ওটা বেড়ে গেছিলো। এবার এরকম দেখাতে দেখাতে ও না মুখটা কেমন একটা করলো, আমি কি বলছে কি, আমি তো অত না আমি মাথাতেই দিইনি। তারপরে আমি আর শঙ্খ বসে আছি, স্যার আরও মেসেজ করছে যে ইউরিন কেমন হচ্ছে, বিস্তারিত আর কি একটা করতে গেলে আমি তখন লিখতে চেয়েছি স্যার ও ঘুমাতে চাইছে, আমার এখনো মানে মনে আছে আমি এটাই লিখতে চেয়েছি যে ঘুমাতে চাইছে, আই ওয়াজ জাস্ট টাইপিং দ্যাট। ও জেনি কি করলো, এই ঘর থেকে আস্তে আস্তে আমি শঙ্খ বললাম তুমি ফোনটা একটু সাইড মানে একটুখানি রাখো, তুমি দেখো জেনি কতটা নর্মাল হাঁটাচলা করছে। ও পুরো নর্মাল হেঁটে নর্মাল ও উঠলো। তাও আমার যেহেতু ভয়, আমি না পেছন থেকেও সাপোর্ট দিতে গেলাম, কিন্তু শি ওয়াজ নট নিডিং মাই সাপোর্ট, রাইট? ও তোমার সাপোর্ট নিলেও না, ও নিজে নিয়ে উঠলো। উঠে হার্ডলি ওখানে 2 মিনিটও ছিল, মানে ওর ওই গলার ওইটা যে হচ্ছিল না, ওইটা মানে কফের মতো, বুঝছো, ছোট মানুষের আমি শুনলাম পরে সেম হয়, হার্ট অ্যাটাক ওর হয়েছিল অ্যাকচুয়ালি। আর আমি ভগবানের কাছে সত্যি কথা বলতে না, বলছি পরে সেটা, এরকম করতে করতে জোরে একটা আওয়াজ করলো। ওর বালিশ ছিল যেখানে মাথা দিয়ে শুতো, ওই বালিশটাতে আমি জেনি দুজনেই শুতাম, ওটা ওরই মেনলি ছিল, আমি মাঝে মাঝে শুতাম। এবার কি বলে ওরকম একটা আওয়াজ করলো, আমি না তখন আমি তো শঙ্খ ওই ঠিক ওই সোফা কাম বেডটারই নিচে ফোনে মানে ফোন ঘাটছিল চার্জে বসে, আমি তখনই বলি ওর তখন মাথাটা হালকা হেলেছে, শঙ্খ যে গেল যেখানে ও শোয়, যেখানে ওটা মানে কি বলবো মানে কমফর্টেবল প্লেস, ওখানে মানে ওর প্রাণটা চলে গেল। আমরা ডক্টরকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে স্যার আমাদের একটা ইঞ্জেকশন বললো, নির্মলদাকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি এসে ইঞ্জেকশনটা দাও। ততক্ষণে না ও চোখটা খুলেছিল, আমি জল ফল দিচ্ছিল, দাদা বললো তখন তো মাথায়, আর আমি না চিৎকার করছি, মানে আমি পা পাচ্ছি মানে এরকম টাইপের। তারপরে পাম্প দিতে বললো, বাট ওরকম উচিত না, তো ওর ততক্ষণে প্রাণটা চলে গেছিলো। তারপরে যাই হোক সারাটা রাত আমার মা বাবা এসেছিল, তারপরে সারাটা রাত অনেকে এসেছিল, তারপরে সবাই ওর ফ্রেন্ডসরাও এসেছিল, তারপর সবাই চলে গেল। তারপরে আমি আর ও সারাটা রাত ওর সাথে ছিলাম, সারাটা রাত, বিকজ তখন তো ইয়ে করা যাবে না। তারপরে ও বাড়িতেই আছে, মানে সরি আমাদের বাড়িতেই ওকে রাখা হয়েছে, তাই জন্য কি বলতো অতটা কষ্ট হচ্ছে না মানে মনের দিক থেকে। আর আমি ভিডিওটা করতেও চাইছিলাম, সত্যি কথা বলতে আমি এতদিন ভিডিও মানে ব্লগের থেকে বিরতি নিয়েছিলাম। আমাকে ও অনেকভাবে মোটিভেট করেছে যে মেয়ের লাইফে ফিরতে হবে, আর জেনি কখনোই চাইবে না যে আমি নিজের কাজ ছেড়ে বা কিছু ছেড়ে বসে থাকি, ও কখনোই চাইবে না। কারণ কি আমি পড়তে বসা থেকে শুরু করে যখনই যেটা করতাম ও আমার পাশে থাকতো, আর ও বোঝাতো যে শি ইজ হেল্পিং মি সব সময়। এখন আমার মনে আছে আমি দিনের পর দিন পড়তে বসেছি, ও আমার সাথে থাকতো সব কিছুতে, মানে ও মানে আমার একটা কি বলবো এই বাড়িতে থাকার একটা যদি একটা মাত্র রিজন হয় সেটা হচ্ছে জেনি। আমার ওর সাথে শঙ্কর সাথে ঝগড়া বাঁধলে মানে ওকে নিয়ে আমি চলে যেতাম আলাদা, মানে আলাদা ঘরে নিয়ে চলে যেতাম, ওকে জড়িয়ে কাঁদতাম হাজার রাত রাত। আমি যখন লো ফিল করেছি, বাবা মার কথা মনে পড়তো বা কিছু একটাতে, ও ওই ব্যাপারটা না আমাকে কোপ আপ করিয়ে দিত জেনি থাকতো বলে। তো রাতে রাতে এক্সাম দেওয়া থেকে শুরু করে সব কিছু মানে পড়তে বসা, ও সারা সবাই ঘুমাচ্ছে বাট ও আমার সাথে ভোরবেলা অবধি জেগে আছে, এগুলো তো ভোলা তো যাবে না। আর তো ওকে বাড়িতেই রাখা হয়েছে, পরের দিন সকাল 11টা বা 12টার মতো ওকে বাড়িতেই রাখা হয়েছে আমার তুলসী মণ্ডপের পাশে। আমি কোনোদিনও না নেক্সট পরের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এইসবের আমি ব্লগ করিনি, আর জেনির এই যখন রক্ত দেয় এগুলোতে আমি সব ব্লগ করেছি, বাট আমি আপলোড করবো না বিকজ এডিট আমি করতে পারবো না, অতটা গাটস আমার নেই সত্যি কথা বলতে। আর যেই দিনকে আমি এডিট করতে বসেছিলাম সেদিনকে চলে গেছে, মানে আমি বাবার ঘরে যখন এসেছিলাম সেদিনকেই বাবা যখন বললো যে জেনি দেখো অনেকটা নর্মাল হয়েছে তুমি লাইটটা অফ করো, তখন আমি এডিট করতে বসেছিলাম। কিন্তু যাই হোক আসলে ওর আমরা তো এখানে গেছিলাম কলকাতায়, তো যাওয়ার আগে পুরো বাড়িটা ঘুরে গেল। ও তো হচ্ছে মানে হাঁটতেও পারছিল না ভালো করে, অনেকদিন ধরেই স্যালাইন চলছিল। তো 3 তলায় উঠবে বলে অনেকক্ষণ ধরে সিঁড়ির ওখানে যাচ্ছিল, তো আমাকে বললো যে ওকে একটু 3 তলায় নিয়ে চলো। আমিও দেখলাম হ্যাঁ ও 3 তলাতে যেতে চাইছে, উপরে তাকাচ্ছে বারবার সিঁড়ির সামনে গিয়ে। আমি ওকে নিয়ে গেলাম। তো আমাদের ওই ঘরটা আমাদের যেটা হচ্ছিল বেডরুমটা, ওইখানে একবার ঘুরলো, তারপর
ঠাকুর যে ঘরে থাকে ওই ঘরে, তারপরে ওইটার জন্য নাম কি পিহু নামে একটা হচ্ছিল পায়রা পেয়েছিলাম ছোট, ওইটা ওর সাথেও খেলতো না, ভালোবাসতো, ওইটার ওইখানেও একবার গেছিল। তারপর আমরা নিচে নিয়ে আসলাম, এবার নিয়ে গেলাম ওইখানে কলকাতায়। এবার আমার যতই মনে হচ্ছিল যে ওকে এত কিছু করা হচ্ছে, কিন্তু লাস্টে আমি ওকে এই লাস্ট যেদিনকে ও মারা গেল তার 3 দিন আগে, ব্লাড দেওয়ার আগে আমি ওকে বলে দিয়েছিলাম যে আর 2-3 দিন দেখবো, তারপরে আর কিচ্ছু করবো না। কারণ ওরও তো একটা শরীর, ওকে যদি এতবার স্যালাইন দেওয়া হয়, ফুটানো হয়, ওরও তো ব্যথা লাগবে। তোমরা যদি দেখতে না তোমরা কষ্ট পেতে, মানে কারণ লোম চেঁচে চেঁচে একই জায়গায় নার্ভ খুঁজে খুঁজে ওকে, কারণ রক্ত কমে গেছিল, নার্ভ পেতো না, তো এবার খুঁচাতে হতো বারবার এক একটা নার্ভে, তারপরে দেওয়া হতো। ঠিক আছে, সবাই ভালোভাবেই দিয়েছে স্যালাইন, ওইসব দিকে কোনো অসুবিধা নেই, কিন্তু ওর খুব হচ্ছিল, কষ্ট হতো। এত ওষুধ স্যালাইন খাওয়ার খেলে আরেকটা ব্যাপার, কিন্তু এত ওষুধ দিয়ে তো কাউকে তো আটকে রাখা তো যায় না, সে আটকেও থাকবে, তারপর মানে নরমাল থাকবে না, প্রথম একবেলা খেতো, তারপরে লাস্টে 5-6 দিন পুরো খাওয়া বন্ধ করে দিয়েছিল। তো আমি ওকে আগেই বলে দিয়েছিলাম যে আর 2-3 দিন দেখবো, তারপরে আর কিচ্ছু করবো না, ও নরমাল থাকবে, যতদিন থাকবে নরমাল এরকম ভাবেই থাকবে। বাট এটা তো হয় না, এটা খুব চাইছিল যে আমরা বাড়ি চলে আসি ওইখান থেকে, কারণ ও বুঝে গেছিল নিজেই যে হয়তো ওর এটা লাস্ট এইখান থেকে দেখে যাওয়া সবকিছু ওইখানে কলকাতাতে। এবার ওর শুধু জানটা আটকে ছিল, ও একবার হচ্ছিল কল্যাণীর বাড়িতে আসতে চেয়েছিল। যেদিনকে আমরা এসেছি সেদিনকেই ও মারা গেল 11টা। আমরা ওখান থেকে আসলাম, আমি একটু 9টা নাগাদ হচ্ছিল বাড়িতে আসলাম। এবার ও লাস্ট আমাকে হয়তো দেখবে বলেই অতক্ষণ ধরে জানটা ছিল। আমি আসলাম, 5 মিনিট বসলাম, ও খাটে উঠলো, যেমন ও বললো এদিক ওদিক গিয়ে শুয়ে, সব জায়গায় শুয়েছে, যে যে জায়গাতে শুয়ে সব জায়গায়। দুবার আমার দিকে মুখটা ঘুরিয়ে ডাকলো, 2বার এরকম করে, জোরে মতন একটু আওয়াজ হলো ওর গলা দিয়ে, শ্বাস তো নিতে পারছিল না, আটকে গেছিল পুরো। এবার আমি ওপরে উঠলাম, ও তো বলছিল যে তাড়াতাড়ি ওঠো, দেখো কি হলো। মাথাটা হিলিয়ে দিয়েছিল কিন্তু রাখতে পারছিল না, ওর মাথার তলাতে আমি হাতটা দিলাম এরকম, মাথাটা পুরো নামিয়ে দিল, শ্বাসটা নিল 2-3 বার, খুব আস্তে আস্তে শ্বাস নিল। জল দিলাম মুখে, সবাই বলছিল জল দিতে, জল দিলাম। বুকে হাত দিলাম, ওর হাতটা ছিল এখানে, ঠিক একবার মানে নিঃশ্বাসটা ছাড়লো, আর ফট করে জানটা বেরিয়ে গেল, তখনই বেরিয়ে গেল। জলটাও দেওয়া হলো, জানটাও তখনই বেরিয়ে গেল। ডক্টর বললো পাম্প করতে, পাম্পও করলাম 1-2 বার, কিন্তু বুঝে গেছিলাম যে আর হবে না, কষ্ট দিয়ে ওরকম আর নেই। তো আমি ভাবছিলাম এইসব ভিডিও করবো না, বাট যেহেতু তোমরা ব্লগ দেখো, আমার যারা আমাকে দেখো, যতটুকু মানুষই দেখো, তাদের জানা উচিত। বিকজ দেখো জেনি তো আছে, বাট ফিজিক্যালি ওকে যে দেখতে পারবে না বা আমরাও পারছি না, সেটা জানিয়ে দেয় একটা আপডেট হিসাবে, তাই জন্য ভাবলাম যে বলে দিই তোমাদের। বিকজ তোমাদেরকে আমি বলছিলাম যে জেনি অসুস্থ, জেনিকে নিয়ে এক্সট্রা অব্দি গেছিলাম, ততটুকুই ব্লগে দেখানো হয়েছে। তারপর বড় মার কাছে গেছিলাম, তোমাদের আমি সবসময় বলছিলাম পরে বলবো, জেনি ঠিক হয়ে যাক পরে বলবো, এখন এইসব বলবো না। তো যাই হোক, ডক্টর সেদিনকে রাত্রে আমাকে ফোন করে, তো স্যারকে বলে দিলাম স্যার ও আর নেই। আপনি বললো যে ইঞ্জেকশনটা কি দেওয়া গেল না, বললো না হলো না, তখনই চলে গেছে। পরের দিনকে স্যার আমাকে মেসেজ করেন যে মেসেজটা না এই ফোনে তো নেই, এই ফোনে আছে, যে তোমরা অনেক আশা নিয়ে আমার কাছে এসেছিলে, বাট আমি কিছু করতে পারলাম না, আমার যতটা সাধ্য যতটা নলেজ আমি ততটা করেছি, বাট এক্সট্রিমলি সরি। কোন ডাক্তার লেখে গো, কোন ডাক্তার লেখে? ওনাকে না আমরা কোনো টাকা দিয়েছি না, ওনার কোনো বেনিফিট ছিল যে রাতে রাতে ফোন ধরা, একদিনে 10টা ফোন ধরা, 11টা ফোন ধরা, যখন তখন, তাই না? আমি যদি 2 মিনিট গ্যাপেও যদি ফোন করতাম, হি ইউজ টু পিক আপ দ্য ফোন। তো লিখেছে আমি বলি স্যার আপনি আপনার বেস্ট করেছেন, বলছে তাও রেজাল্ট তো 0ই হলো না, আসলে লেট হয়ে গেছিলো, বয়সটাও একটা ফ্যাক্টর হয়ে গেছিলো, সেটা তো জানি। বাট ঠিক আছে, দেখো মানে ভাগ্য, জেনি ট্রু ফাইটার ছিল সত্যিকার, আর তাতে প্রচুর আর না, বোঝাতে দিত না যে কষ্ট লাগছে, এইসব বাচ্চারা বোঝায়ও না যে কষ্ট পাচ্ছে। না, অন্যরা যেমন আমাদেরই একটা
রিলেটিভেরও হয়েছে সেম, মানে 4 দিন 5 দিন পরেই মারা গেছে। তো ওর মানে ওকে যখন ওষুধও খাওয়াতো বা স্যালাইনও যখন দিত তো কামড়ে দিত নাকি, তো ওগুলো মানে এই সব জিনিস আমাদের সঙ্গে মানে ওর ভালো লাগছে না ওষুধ খেতে, কিন্তু ও জানে যে খেতে হবে ওকে, এবার ওকে সুস্থ হতে হবে, খেতে হবে। আর পরের দিকে শঙ্খও নাকি বুঝে গেছিল যে ও পশু ছিল না, মানুষই ছিল। এটা সত্যি সবাই বলতো। ও না কোনো ডগি ফগি দেখলে ওর কোনো হ্যাড ব্যাট ছিল না, মানে ঠিক আছে, মানে হয় না একটা কুকুরকে দেখলে ঘেউ ঘেউ, ওর কোনো কিছু, ও মানুষকে দেখলে বরঞ্চ এক্সাইটেড। ও কোনো কুকুরকে দেখলে বিশ্বাস করো, মানে ও যখন এখানে পটি করাতে নিয়ে যেত, ভাবো রাস্তার কুকুরগুলো যখন রাস্তায় ওকে নিয়ে যেত, তখন ভাবো রাস্তার বাচ্চাগুলো মানে স্ট্রে ডগ গুলো ওকে ভাবো আসছে বা কিছু, ও তাকাতোই না, ওর মানে লিস্ট বদল এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক স্যার এরকম মেসেজ করলো, তো আমি স্যারকে বললাম, বাট বিলিভ করে আমি স্যারকে একটাই কথা বললাম, আপনি যা করেছেন যথেষ্ট করেছেন, মানে যেখানে একটা ডক্টর হোপ ছেড়ে দিয়েছিল সেখানে আপনি আপনার লাস্ট দিন অবধি চেষ্টা করেছেন, ফোন ধরেছেন, বিকজ উনি বুঝেছিল যে আমরা কতটা মানে করুণ অবস্থা ওনার কাছে গেছি। একটা ডক্টর যখন পেশেন্ট পার্টির এই মানে মনের এইগুলো বুঝতে পারবে তখনই কিন্তু সে প্রকৃত ডাক্তার। ওনার কিন্তু কোনো ফায়দা ছিল না, না ওনার চেম্বার থেকে ওষুধ কেনা হতো, না ওনাকে ফিস দেওয়া হতো, কিচ্ছু না। আর বেলগাছে ভেটেরিনারি হসপিটাল সরকারি একটা হসপিটাল, যেটা মোহনপুরেও আছে, যারা ওখানে নিয়ে যেত ওখানে নিয়ে যেত, এখানে। বাট আমি প্লিজ রেকমেন্ড করবো, প্লিজ মাস্ট ভিজিট টু পিএস জানা। হি ইজ মানে কি বলবো, মানে ভগবান, হি ইজ ভগবান, সত্যি কথা বলতে এক কথায়। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে ওখানে 50 টাকা মতো কুপন নেবে, এখানেও সেম 50 টাকা মতো কুপন নেবে, ডক্টর দেখবে। আর হচ্ছে ওষুধের খরচা হচ্ছে বাইরে থেকে, আর টেস্ট করালে হয় 450, ম্যাক্সিমাম 450, হ্যাঁ 450, তার বেশি না। তো এরকমই। আর উনি কিন্তু বাইরে থেকেও কোনো টেস্ট করাতে বলতো না, বাইরে থেকে টেস্টের যে 1000-2000 টাকা খরচ, উনি কিন্তু উনি বলতো এখান থেকেই তোমরা করো। আর কোথায় কি আমাদের গেলে কোথায় বেশি টাকা নিয়ে নেবে উনি এটাও বলতো, এখানে যেও না তোমাদের গলা কেটে দেবে। আমি সেটা বলছি না, যেগুলো বলতো উনি খুব ভালো ছিল, মানে ভালো মানুষ ছিল। আমি যত আমাদের চেনা জানা আছে আমি সবাইকে ডক্টর পিএস জানার কাছে আমি রেফার করবো যে ওনার কাছে নিয়ে যেতে। আর বিকজ দেখো এই বাচ্চাগুলো তো বলতে পারেন না, একটাই আমাদের কাম্য থাকে যে যারা ওদেরকে দেখবে তারা যাতে ওদের বুঝতে পারে, আমাদের মতো মানে পেট প্যারেন্টস গুলোকে বুঝতে পারে যে কতটা কষ্ট পেলে মানে কতটা আশা নিয়ে আমরা ওদের কাছে যাই ডাক্তারের কাছে। বিকজ অনেক আমি দেখেছি শুনেছি জেনি চলে যাওয়ার পর বা জেনি থাকাকালীন অনেক ফেসবুকে বা ইন্টারনেটে দেখেছি যে এইসব বাচ্চা নিয়ে ব্যবসা করে, অনেক শুনেছি। এখন মানুষ নিয়ে ব্যবসা করতে চায় না, তো মানে এইসব বাচ্চা নিয়ে তো ছাড়ো, এইসব বাচ্চা তো লোকের কাছে এখন কোট অ্যান্ড কোট কুকুর না, কোনো তো এদের মানে মন নেই বা কিছু নেই। এবার আমি বলবো ডাক্তার স্যারের কাছে যাও, খুব ভালো, মানে খুবই উনি নয়তো কোন ডাক্তার আমি জানি না যে এরকম মেসেজ করে, সত্যি জানি না। আর তো যাই হোক এটা বলার ছিল। আর ও আমাদের বাড়িতেই আছে, তার থেকে বড় কথা জানো, ও না আমরা ওর সাথে কথা বলছিলাম, 2 অবধি চোখ খোলা ছিল, আমরা চোখটা বন্ধ করে দিয়েছিলাম, বাট ও শুধু চোখ খুলবে। ও ঘুমানোর সময় আমি যদি ওর সামনে থাকি, মানে আমি যদি না ঘুমাই ও ঘুমাবে না, আমি যদি ঘুমাবো তখনই ও ঘুমাবে, মানে ও যখন ছিল। আর আমি যদি ঘরে না ঢুকি, মানে ভাবো আমি যদি 1 সেকেন্ডে এদিক ওদিক করতে থাকি, ও আমরা পেছন এদিক ওদিক করবে 1 সেকেন্ডের মধ্যে। আর আমি যখন ঘরে আসতাম ও তখনই মানে ঘরে আসবে, ভাবো আমি যদি আবার রাত্রেবেলা ওয়াশরুমে যেতাম ও আমার সাথে ওয়াশরুমে যাবে, এরকম টাইপের ছিল। ও যে নেই না, মানে যখন শঙ্খ বা বাড়িতে সবাই আছে তখন ঠিক আছে, বাট যখন এরা থাকছে না তখন আমাকে কষ্ট পাচ্ছি। বাট জেনু আর আমার একটা এখানে ফটো লাগিয়েছি, আর এই ফটোটা এত সুন্দর ফটো না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফটোটা দেখলেই মনে হবে যে ও মানে ও আমার দিকে তাকিয়ে আছে, মানে যেই অ্যাঙ্গেল থেকে দেখছে মনে হচ্ছে আমার দিকে তাকিয়েছে, এখন সব শুনছে বাধ্য মেয়ের মতো। তো যাই হোক ফটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক তারপরে সবকিছু হলো, তো ওকে বাড়িতেই রাখা হয়েছে। ও যেটা বলছিলাম 2টোর সময় 2টো অবধি 2:45 এরকম নাগাদ না শঙ্খ বললো ওর প্রাণটা এবার বেরিয়ে গেল, মানে প্রাণটা বেরিয়ে গেল, মানে এবারও চলে গেল। এতক্ষণ অবধি ছিল মানে মারা তো গেছিল, বাট শি ওয়াজ লিসনিং টু আস, মানে ও বুঝতে পারছিল, মানে হয় না একটা আশা থাকে, মানে মনে বুঝতেই পারছো তারা, এগুলো মনে হচ্ছিল। তারপরে বলে আর নেই, আর ও শুনবে না আমাদের কথা।
ঠিক যেদিনকে, আর ও না শ্রাদ্ধ কাজ সবকিছু আমরা করেছি, 4 দিন মানতে হয় পশু পাখির জন্য, আমরা সবকিছু করেছি। তো আমরা করলাম, করার পর যে ঠাকুরমশাইটা পুজো দিতে এসেছিল সেই ঠাকুরমশাইটা বললো যে ওর জন্ম হয়ে গেছে। আমি ওদেরকে বললাম যে দেখো, বললো জন্ম হয়ে গেছে। শঙ্খ, আর আমি যেই টাইমে বলেছিলাম শঙ্খই প্রথমে মানে রেকগনাইজ করেছিল এই ব্যাপারটা যে চলে গেছে, ঠিক সেই ওই নির্দিষ্ট আগে পরে টাইমেই কিন্তু উনি বললো এই টাইমে ওর জন্ম হয়েছে, আরও মানে যেই রূপে ছিল সেই রূপেই ও জন্ম হয়েছে। এবার দেখি, এবার আমি তো শঙ্খকে বলছি দেখো সেই দিনকে 10 তারিখে যেই পেটের জন্ম হয়েছে ল্যাব্রাডর বা কিছু ওরকম খোঁজ লাগাও। এবার এরকম তো হয় না, আবার হতেও পারে, আমি যে খোঁজ লাগাও, যদি এরকম থাকে তুমি তো দেখলে বুঝতে পারবে, তখন নিয়ে চলে আসো। এবার হয় না, না আমি চাই যে ওই মুখ, ওই বাধ্য, আর জেনি যদি জন্মও নেয় এবার ওই বাধ্য হবে, কিন্তু একটু তো চেঞ্জ হবে না, একটু তো দুষ্টু তো হবে, একটু তো চেঞ্জ হবে, কিন্তু বিকজ প্রত্যেকটা জন্মে মানুষ দেখবে ডিফারেন্ট ডিফারেন্ট হয়, আত্মাটা সেম থাকলেও না একটুখানি কিন্তু ফিচারগুলো আলাদা হয়। তো যাই হোক, বোকা বোকা কথা বলে ফেলছি, যাই হোক। তো আর একটা কথা বলি তোমাদেরকে, আমি ওই সানফ্লাওয়ার ওই যেদিনকে চলে গেছিলো সেদিনকে ওকে ফুল টুল অনেক কিছু দিয়ে সাজিয়েছি। আমি প্লিজ এই ফটোগুলো দিচ্ছি না, আমার কাছে সব ফটো আছে, বাট আমি চাই না ওই ফটোগুলো শেয়ার করতে। আর যেটাকে বলে এত মিষ্টি লাগছিল না সেদিনকে, ও না লাস্টের দিকে খুব মানে মুখ চোখ ভেঙে গেছিলো, বা যেদিনকে চলে গেল ওকে টিপ ফিপ পরিয়েছিলাম, মানে শি ওয়াজ লুকিং স্টানিং, মানে আর সবাই আমাদের বাড়িতে যেই আসতো বলতো যে মুখটা কি সুন্দর কি সুন্দর, ও তোদের বাড়িরই কেউ, মানে হয় না আমাদের মুখের সাথে মিল আছে এরকম বলতে পারো, অনেকে শুনে বলতে পারো যে কুকুরের সাথে, বাট বিলিভ করো ও তো কুকুর ছিল না আমাদের জন্য, তো এটা আমরা বলতাম যে আমাদের সাথে মিল আছে এই ওই হ্যানা তেনা। তো যাই হোক, আর সত্যিকারেরও মিষ্টি ছিল, সত্যিকারেরই ও মিষ্টি ছিল। তো এরকম টিপ ফিপ পরিয়েছিলাম, তো ওকে আমরা মালাফল অনেক কিছু কিনতে গেছিলাম, তো আমি ওর জন্য স্পেসিফিক্যালি একটা সানফ্লাওয়ার ফুল কিনেছিলাম, এটা আমার ইচ্ছা ছিল। তো ওর কাছে চকলেট ফকলেট অনেক কিছু দিয়েছিলাম, তো সানফ্লাওয়ারটা আমি লাস্টে যখন ওই মাটিগুলো ইয়ে করা হয় তখন আমি সানফ্লাওয়ারটা দিয়েছিলাম। বিশ্বাস করবে না, প্রায় 7-8 দিন তো বৃষ্টি হয়েছে, ঝড় উঠেছে, কত কিছু হয়েছে, ওই সানফ্লাওয়ার শঙ্খই নোটিস করেছে একটা ইয়ে ছিল, লোম ছিল জেনু, ওটা বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, সবকিছু হয়েছে, আমি তোমাকে দেখাবো, এখানে অ্যাটাচ করে দেবো, ওই লোমটা অ্যাজ ইট ইজ ছিল, অ্যাজ ইট ইজ, এত কিছু। তারপর ওকে যে খাবার দিচ্ছে ওই খাবার উড়ে যাচ্ছে মানে জলে ভেসে, ওই লোম আছে, তাহলে মানে ভাবো। তো যাই হোক, এতদিন না মানে কোপ আপ তো করতে পারছিলাম না, একটুখানি স্ট্রং ছিলাম বিকজ একটা ফ্রেন্ড আমাদের সাথে ছিল, ইমরান, যার কথা আমি বললাম, যাদের বাড়িতে ছিলাম, তার সে 8 দিন ছিল। বাট যখন এই ভিডিওটা করতে প্রচণ্ড আজকে ইমোশনাল, আমি ভেবেছিলাম ইমোশনাল লাগবে, ইমোশনাল প্রচণ্ড হয়ে পড়ছে, মানে কষ্ট হচ্ছে আবার ওই দিনগুলো মনে করে। আর যখন কেউ থাকে না তখন খুব কষ্ট হয়, তখন খুব কষ্ট হয়, খুব মানে আমি এরকম হয়ে গেছে, প্রথম 1-2 দিন খুব কাঁদতাম, তো আমি ঠিক আছে আমাকে মেনে নিতে হবে, মানে এটা হচ্ছে। আর অনেকে আমাকে না জেনে চলে যাওয়ার পরই বলো সঙ্গে সঙ্গে নিয়ে চলে, আরে ভাই ও কি মানে কি বলবো, কাউকে দিয়ে এখন যদি আমি মরে যাই ও কি মানে তখনই কি একটা বিয়ে করে নিয়ে একটা কথার কথা বলছি, এটা তো হয় না, দেখবে কাউকে দিয়ে কারোর জায়গা না কেউ নিতে পারে না। আমি শঙ্খকে যতটা ভালোবাসি জেনুর প্রতি ভালোবাসা কিন্তু সেম, মানে অন্য জেনুকে যতটা ভালোবাসি ওকে কিন্তু সেরকম করে ভালোবাসি না। সবার না রিলেশনশিপের ইকুয়েশনটা আলাদা, আর যারা বলে না 1 বছর ইয়ে করে এত ভালোবেসে ফেলেছি সে কি ওই হানাতো না, আমি তাদেরকে বলতে চাই 10 বছরের সম্পর্কেও না ফাটল থাকে, আবার এরকম আছে 1 মাসের সম্পর্কে বন্ধুত্ব বা বিশ্বাস মানে অঢেল। তো বারবার বলছি যে কোনো সম্পর্ক না সময় দেখে বিচার করা যায় না, আর উচিতও না। যিনি 1 বছরে আমাকে যা শিখিয়েছে বা আমাকে যা দিয়েছে, বা আমি ওকে কিছু দিতে পারিনি, বা যতটুকুই, ও তো বেচারি একা থাকতো বিকজ ওরও কোনো কম্পেনিয়ন ছিল না, ও না আমাকে যে দেখেছে এই মেয়ে তো সবসময় থাকবে বাড়িতে, ও তখন ঠিক করলো আমার সাথে ফ্রেন্ডশিপ করো, আমার যতটা মনে হয় ও তখন আমার সাথে ফ্রেন্ডশিপ করলো, ওরও আমি একটা কম্প্যানিয়ন ছিল, আমারও ও কম্প্যানিয়ন ছিল, এরকম মানে দুজনের একটা সবসময় অবলম্বন। তো তাদেরকে আমি বলি যে আমি অ্যাজ এ হিউম্যান বিং তো আমি অনেক চেঞ্জ হয়েছি, অনেক নিঃস্বার্থ ভালোবাসার আগে বলো আমি বুঝতে শিখেছি, গিভ অ্যান্ড টেক পলিসি ছাড়া একটা রিলেশনশিপ কিভাবে ক্যারি ফরওয়ার্ড করতে হয় সেটা বুঝতে শিখেছি। আর তার থেকে বড় কথা যেটা আমি এখন মানে অস্ট্রাক হয়ে যায় নিজেকে দেখলে, যে আমি কোনো কুকুর মানে আই এম নট আ ডগ লাভার, মানে আই অ্যাম নাও বাট আই ওয়াজ নট আ ডগ লাভার অ্যাট অল। মানে জেনিকে আমি ভালোবেসেছি অনেকদিন পর, মানে আমি তো ভয় পেতাম, আমি কুকুর না প্রচণ্ড ভয় পেতাম, যারা আমার খুব ক্লোজ বা যারা আমার ফ্যামিলি তারা জানে কতটা রিডিকিউলাসলি ভয় পেতাম। বাট এখন বিলিভ করো আমি রাস্তার বাচ্চাগুলোকে দেখলে আদর করি, তাই না, আমি ছুতে চাইতাম না, মানে আমি যখন স্কুটিতে আসলে পা উঠিয়ে নিতাম,
এখন আই জাস্ট মানে কি বলবো, মানে আমি আদর করি। আর জেনি মানে ধরলেই না মনে হয় জেনিকে ধরছে, ওই ছোঁয়াটা মানে ওগুলো তো খুবই ইয়ে করি। আর আমি ভালোবাসতে শিখেছি এদেরকে, মানে জেনি আমাকে এইগুলো ভালোবাসা শিখিয়েছে বা অনেক কিছু লাইফে শিখিয়েছে। তো যাই হোক, এটা একটা আপডেট হিসেবে বললাম। তোমরা যারা ভিডিওটা দেখছো, আমি আবারও বলছি, তোমাদের যাদের এরকম বাড়িতে বাচ্চা আছে, বিড়ালও তো স্যার দেখেন না, এরকম কোনো কিছু, প্লিজ ডক্টর স্যারের কাছে নিয়ে যাও। আর সত্যি যদি এমার্জেন্সি হয় না, উনি যখন তুমি ফোন করবে তখনই ধরবে, যখন মানে যাই হোক। তো আমি আবারও বলে দিচ্ছি, ডক্টর PS জানা, প্লিজ যেও। আমি মানে বলতে পারো যে আর না এখানে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ স্প্রে করে যাতে ও যেখানেই আছে ভালো থাকে। ওর নাকি নতুন জন্ম হয়ে গেছে শুনলাম। আর সেই দিনকে বিলিভ করে শুনে আমার এত রাগ হয়েছিল, বিকজ আমি ভেবেছিলাম যে ও আমাদের কাছে হয়তো আসবে অ্যাজ আমার বেবি হয়ে বা কিছু একটা হয়ে আসবে। বাট যখন শুনলাম ওর জন্ম হয়ে গেছে, আমি তো ভীষণ রেগে গেছিলাম। ও হি ওয়াজ হ্যাপি যে ঠিক আছে জন্ম হয়েছে, এখন বিস্কিট খাচ্ছে, দুধু খাচ্ছে, যাই খাচ্ছে। বাট যাই হোক, জানি না কতটা সত্যি মিথ্যে, আবার অনেকে বলছে যে এরকম হয় না, তাই না? তোমরা শুধু একটাই কথা বলো যে ও যাতে ভালো থাকে, যেখানেই থাকে ও ভালো থাকে। আর সব থেকে বড় কথা, আমি আরেকটা কথা বলছি যে মনের ব্যাপারটা মানে অতটা ভেঙেছি, অবভিয়াসলি অনেকটা কষ্ট হচ্ছে, বাট একটা না ব্যাক অফ দ্য মাইন্ড চলছে যে ও আমাদের বাড়িতে আছে, তাই না? যদি বাড়িতে না থাকতো আরো মানে হাল খারাপ হয়ে যেত আমাদের আরো। বাট বাড়িতে আছে বলে ওকে যখন তখন দেখতে পাচ্ছি মানে ফিল করতে পারছি, বা যাচ্ছি যে ও কোথায় আছে। সো আমি কোনো একদিন তোমাদেরকে ভ্লগে দেখাবো। আর আমি ভ্লগ এবার কন্টিনিউ করবো, এতদিন হয়নি। আর আগের ওই ভিডিওগুলো এডিট করবো না, নতুন এবার থেকে ফ্রেশ ভ্লগ যাবে। তো যাই হোক, আমাদেরকে সাপোর্ট করো। আর ইয়েস, চলো কিছু বলতে চাও? লাভ ইউ জেনি। লাভ ইউ জেনি, লাভ ইউ। তো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের বাড়ির বাচ্চাগুলোকে সেফ রেখো, আর তোমরাও খুব ভালো থেকো।